ভিডিওতে আমরা জেই মেন 2023 6 এপ্রিল যে এক্সাম হয়েছিল সেই এক্সামের কোশ্চেন নাম্বার 71 থেকে 80 পর্যন্ত কোশ্চেন্স হচ্ছে ডিসকাস করব। অলরেডি আমরা কোশ্চেন্স নম্বর 61 থেকে 70 পর্যন্ত কোশ্চেন্সের আগের ভিডিওতে ডিসকাস করেছি। এটা হচ্ছে এই সিরিজের সেকেন্ড ভিডিও। ওকে, সো দেখো কোশ্চেন্স নাম্বার 71-এ জিজ্ঞাসা করেছে যে ফাইন্ড আউট দ্য মেজর প্রোডাক্ট ফ্রম দ্য ফলোয়িং রিয়েকশানস। তার মানে এখানে একটা তোমাকে কিটোন এবং তার রেসপেক্টে ডবল বন্ড হচ্ছে দেওয়া আছে, যেটা হচ্ছে এর সাথে কনজুগেশনে আছে, এবং এখানে তোমাকে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড অর্থাৎ এখানে গ্রিগনার রিয়েজেন্ট দেওয়া আছে ইন প্রেজেন্স অফ CuI। সো সুতরাং আমরা যদি দেখি এখানে এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি জানি আমরা গ্রিগনার রিয়েজেন্ট, যেটার ক্ষেত্রে তোমার হচ্ছে যে অ্যালকাইল গ্রুপটা থাকে, অর্থাৎ এখানে যে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এই যে মিথাইল গ্রুপটা এটা তো জানি আমরা নিউক্লিওফাইল রিয়াকশানে পার্টিসিপেট করে, কিন্তু CuI এখানে দেওয়া আছে। সো কোন ধরনের নিউক্লিওফাইল হবে? সো সুতরাং আমরা বুঝতেই পারছি এখানে এসে তোমার হচ্ছে অ্যাটাক করবে, এটা এখানে যাবে আর এইটা তোমার হচ্ছে O- হবে, তাই তো? তাহলে এখান থেকে যে প্রোডাক্টটা হবে, তাহলে প্রোডাক্টটা কি হয়ে গেল? এখানে ডবল বন্ড হয়ে গেল, এখানে হচ্ছে O- আর এখানে একটা মিথাইল, অলরেডি একটা মিথাইল এখানে ছিল। তার মানে এই যে প্রোডাক্টটা এখানে তুমি হচ্ছে কি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মিথাইল গ্রুপ এসে অ্যাডিশন হয়েছে। তো এই অ্যাডিশানসকে আমরা কি অ্যাডিশানস বলি না, এখানে তোমার এই যে O- এর সাথে আসে তোমার হচ্ছে MgBr আর মিথাইল এখানে আসছে। সো সুতরাং এর রেসপেক্টে আমি এটা বলতে পারি 1 2 3 4, তাহলে 4 নম্বর পজিশানে মিথাইল গ্রুপ আর অক্সিজেনের 1 নম্বর পজিশনের সাথে MgBr। সেই জন্য এই যে এইটাকে বলা হয় 1-4 অ্যাডিশান, এইটাকেই বলা হয় তোমার হচ্ছে 1-4 হচ্ছে অ্যাডিশান। তার মানে এর ক্ষেত্রে কি হবে? CuI দেওয়া আছে মানে এখানে 1-4 অ্যাডিশান হবে। দেন এবার আমরা তো জানি এর রেসপেক্টে আমরা পড়েছিলাম, যদি ধরো এখানে কোনো রকম প্রোটিক সলভেন্ট দেওয়া হয়, যেমন ধরো তোমাকে বললাম যে এখানে আমি ইথানল দিয়ে দিয়েছি ETOH, তুমি জানো এটা প্রোটিক সলভেন্ট, সো এখানে H+ আছে। সো সুতরাং এটা কি করতো? এখানে ব্যাক করতো, আর এইখানে অ্যাকচুয়াল হচ্ছে মাইনাস হতো। এই যে মাইনাসটা, বা আমরা এইরকম করে দেখাতাম যে এখান থেকে তোমার এটা এসে H+ কে হচ্ছে ক্যাপচার করবে, তাই তো? তাহলে যদি তোমার হচ্ছে এখানে এসে H+ কে হচ্ছে যদি ক্যাপচার করে, তার মানে এখানে তোমার হচ্ছে ফাইনাল আনসারে তুমি কি পাবে না, ফাইনাল আনসারে দেখো ডবল বন্ড O আর এখানে দুটো মিথাইল গ্রুপ পেয়ে যাবে। কিন্তু এখানে দেখো তোমাকে কি দিয়ে দিয়েছে, এখানে তোমাকে দিয়েছে যে NPRI মানে প্রোপাইল, PR মানে আমরা জানি প্রোপাইল গ্রুপ, মিথেন ইথেন প্রোপেন, অর্থাৎ তোমার হচ্ছে CH3 CH2 CH2I এটা দেওয়া আছে। তার মানে এখানে তোমার হচ্ছে কি হবে? SN2 হবে। মানে এই যে তোমার হচ্ছে যে পাই ইলেকট্রনটা এটা এখানে ব্যাক করবে, এটা এখানে নেগেটিভ চার্জ হবে, বা তুমি ডিরেক্টলি এটা দিয়ে দেখাতে পারো যে এখানে এসে এই কার্বনের উপর অ্যাটাক করবে আর আয়োডিনকে বের করবে, SN2 হবে। সো ফাইনাল এখানে তোমার হচ্ছে আনসার কি হয়ে যাবে? তাহলে এখানে ডবল বন্ড, এখানে দুটো মিথাইল, আর এইখানে তোমার হচ্ছে কি একটা প্রোপাইল গ্রুপ চলে আসবে, তাই তো? এটাই হচ্ছে আমার হচ্ছে কারেক্ট আনসার। সো সুতরাং 71 এর ক্ষেত্রে তোমার কারেক্ট আনসার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 71 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান 1। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 72। কোশ্চেন নাম্বার 72-তে বলেছে যে আমার ফরমেশনস অফ হুইচ কমপ্লেক্স অ্যামং দ্য ফলোয়িং ইজ নট দ্য কনফার্মেটরি টেস্ট ফর lead 2+ আয়ন। তাহলে lead ক্রোমেট দেওয়া আছে, lead আয়োডেড, lead নাইট্রেট অ্যান্ড lead সালফেট। তার মানে আমরা জানি এমন একটা টেস্ট করতে হয় কনফার্মেশন টেস্টে, যেখানে তোমার হচ্ছে কোনো প্রেসিপিটেট পড়বে, কোনো কালার চেঞ্জ হবে, এই ধরনের টেস্ট আমরা হচ্ছে করি মেনলি কনফার্মেটরি টেস্টে। তাহলে লেডের ক্ষেত্রে তুমি জানো যে লেড যখন হচ্ছে ক্রোমেটের সাথে যখন তোমার হচ্ছে যুক্ত হবে, যে লেড ক্রোমেট, যে তোমার হচ্ছে লেড ক্রোমেট যেটা তোমার হচ্ছে কি না PbCrO4, লেড ক্রোমেট মানে কি PbCrO4। এই যে লেড ক্রোমেট, এই লেড ক্রোমেটটা অ্যাকচুয়াল কি ইয়েলো প্রেসিপিটেট হয়, তাই না? এখানে তোমার হচ্ছে ইয়েলো প্রেসিপিটেট হয়। তাহলে তুমি ইজিলি যখন হচ্ছে ক্রোমেটের সাথে রিয়াকশনস করবে লেডকে, তাহলে লেড ক্রোমেটের যেহেতু ইয়েলো প্রেসিপিটেট হচ্ছে, তাহলে সেটা দেখে তুমি তো বলে দিতে পারবে কনফার্মেশন যে এর মধ্যে লেড আছে, তাই না? এবার নেক্সট হচ্ছে দেখো lead আয়োডাইড। lead আয়োডাইডের কালার কি আমরা জানি? lead আয়োডাইড মানে হচ্ছে তোমার হচ্ছে কি Pb তোমার হচ্ছে I2, তাই তো? PbI2। এই lead আয়োডাইডের ক্ষেত্রে Pb হচ্ছে এখানে 2+, PbI2। তাহলে lead আয়োডাইডের ক্ষেত্রে তাহলে তুমি হচ্ছে কি বলতে পারো, এর যে কালারটা সেইটা হচ্ছে তোমার হচ্ছে ইয়েলো প্রেসিপিটেট, এইটাও তোমার হচ্ছে একটা ইনসলিবল সল্ট, এটার মধ্যে তোমার হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে বেশি, সেই জন্য এটা তোমার হয়ে যায় ইনসলিবল
ইনসলিবেল ওয়াটারে তোমার হচ্ছে ইনসলিবেল এবং কালার কি হয়ে যায় ইয়েলো কালার। সো সুতরাং এটা দেখেও আমি কি বলতে পারি যে হ্যাঁ এটারও তোমার হচ্ছে একটা কনফার্মেশন টেস্ট আমরা বলতে পারি আয়োডাইড দিয়ে। নেক্সট এবার যদি লেড নাইট্রেট দেখো PbNO3 হোল 2, তার মানে PbNO3 তার হচ্ছে হোল 2, PbNO3 হোল 2 এটা তোমার হচ্ছে কি না এটা তোমার হচ্ছে সলিবেল, এটা তোমার হচ্ছে সলিবেল সল্ট মানে ওয়াটার সলিবেল এবং এর কালার কি এটা হচ্ছে কালারলেস। তার মানে যখন আমরা PB2 প্লাসে এটা হচ্ছে কালারলেস, এবার PB2 প্লাসে যদি আমরা নাইট্রেট যদি যোগ করি তখন আমি বুঝতেই পারবো না সেখানে কোনো রকম রিঅ্যাকশানস হয়েছে বলে, কারণ সেটা তো কালারলেস এবং সলিবেল, তাহলে না কোনো প্রেসিপিটেট পড়ছে না কোনো কালার চেঞ্জ হচ্ছে, কিছুই তো হচ্ছে না। তার মানে আমরা কি লেড নাইট্রেটের কম্পাউন্ড তৈরি করে কোনো রকম কনফার্মেশন টেস্ট বলতে পারবো না। সো সুতরাং এর ক্ষেত্রে কারেক্ট আনসার কি হয়ে যাবে অপশান হচ্ছে 3। বাকি দেখো লেড সালফেট দেওয়া আছে, লেড সালফেট কি PbSO4 এর ক্ষেত্রে লেড সালফেটের ক্ষেত্রে তুমি কি বলবে না এর ক্ষেত্রে এটাও তোমার হচ্ছে কালার হচ্ছে হোয়াইট, কালার হচ্ছে এটা হোয়াইট কিন্তু এটার কি হয়ে যায় প্রেসিপিটেশন পড়ে যায়, তার মানে হোয়াইট প্রেসিপিটেড বা হোয়াইট যেহেতু ইনসলিবেল সেই জন্য এটার প্রেসিপিটেশন পড়ে যায়। সো সুতরাং এই কোশ্চেনের ক্ষেত্রে তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে অপশান হচ্ছে 3, যেটা হচ্ছে লেড নাইট্রেট। লেড নাইট্রেটের ক্ষেত্রে তোমার হচ্ছে কি হচ্ছে না এটা সলিবেল কালারলেস একটা তোমার হচ্ছে কম্পাউন্ড। ক্লিয়ার? সো আনসার হয়ে যাবে 3। নেক্সট এবার আমরা 73 কোশ্চেন নম্বর 73তে বলেছে দেখো ফ্রম দ্য ফিগার অফ দ্য কালাম ক্রোমাটোগ্রাফি গিভেন বিলো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে তোমাকে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে তোমাকে ইনকারেক্ট স্টেটমেন্ট তোমাকে এখান থেকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। এখানে তোমাকে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট মানে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা সেইটা তোমাকে এখান থেকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, তাই তো? দেখো এখানে আমরা প্রথমে হচ্ছে কালাম ক্রোমাটোগ্রাফি যদি কি একটু যদি দেখি তাহলে আমাদের এই কোশ্চেনটার আনসার করতে হচ্ছে সুবিধা হবে। দেখো কালাম ক্রোমাটোগ্রাফি তুমি হচ্ছে কি জিনিস কি বলতে পারো? নেক্সট কোশ্চেন নাম্বার 73তে বলা আছে ফ্রম দ্য ফিগার অফ কালাম ক্রোমাটোগ্রাফি গিভেন বিলো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। তোমাকে এখান থেকে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটি সেটি হচ্ছে খুঁজে বের করতে হবে। সো এর রেসপেক্টে দেওয়া আছে দেখো সি ইজ মোর পোলার দেন এ বি, তারপরে বলা আছে কম্পাউন্ড এ ইজ লিস্ট পোলার, তারপরে কম্পাউন্ড বি কামস আউট অফ দ্য কলাম বিফোর সি আফটার এ। সো এইভাবে তোমার এখানে হচ্ছে অপশানসগুলো দেওয়া আছে। সো প্রথমে আমরা একটু দেখে নিই কালাম ক্রোমাটোগ্রাফি জিনিসটা হচ্ছে কি। খুবই ইজি একটা টপিক। দেখো আমরা মেনলি ক্রোমাটোগ্রাফিতে আমরা যদি দেখি ক্রোমাটোগ্রাফি মেনলি আমাদের হচ্ছে দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি আর একটাকে বলা হয় পার্টিশনস ক্রোমাটোগ্রাফি। আমাদের অনেক সময় এই ধরনের কোশ্চেন্স দিয়ে দেয় যে বলো তো কালাম ক্রোমাটোগ্রাফি কোন ধরনের ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল, তাহলে আনসার হয়ে যাবে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল। বা এই যে পেপার ক্রোমাটোগ্রাফি এটা তো বহুবার আসছে যে পেপার ক্রোমাটোগ্রাফি এটা কোন ধরনের ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল, এইটা তোমার হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল। ওকে, সো সুতরাং আমাদের মেনলি হচ্ছে 3টে থেকে কোশ্চেন্স আছে, একটা হচ্ছে কালাম ক্রোমাটোগ্রাফি, একটা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি আর একটা তোমার হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফির পার্টিশন ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল আর অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফির দুটো এক্সাম্পল, একটা হচ্ছে কালাম ক্রোমাটোগ্রাফি আর একটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। দেখো কালাম ক্রোমাটোগ্রাফি কি না মেনলি আমরা এই ধরনের একটা কালার প্রথমে হচ্ছে
কলাম আমরা এই ধরনের একটা হচ্ছে প্রিপেয়ার করি কি না, এখানে প্রথমে হচ্ছে আমরা প্রথমে কিছু উল দিয়ে এইটাকে তোমার হচ্ছে এইটা তোমার হচ্ছে ব্লক করে দিই, ব্লক করে দেওয়ার পর এখানে কিছু হচ্ছে স্যান্ড পার্টিকেল দিয়ে দিই, স্যান্ড পার্টিকেল দিয়ে এখানে এবার মেনলি কালাম ক্রোমাটোগ্রাফি দুটো পার্ট, একটাকে বলা হয় স্টেশনারি ফেজ যেটাকে অ্যাজ এ অ্যাবজর্বেন্ট হিসাবে কাজ করে, আর একটা হচ্ছে সলভেন্ট, সলভেন্টকে বলা হয় মোবাইল ফেজ। তাহলে মোবাইল ফেজ হচ্ছে সলভেন্ট আর স্টেশনারি ফেজ হচ্ছে তোমার হচ্ছে অ্যাবজর্বেন্ট। এবার তোমাকে চুজ করতে হবে আমি কোনটা কি নেব। আমাদের যে সিলেবাসে রয়েছে সেটা মেনলি আমরা সিলিকা জেল এবং অ্যালুমিনিয়াম দিয়ে আমরা হচ্ছে করি। দেখো স্টেশনারি ফেজ এটা ডিপেন্ড করবে তুমি কাকে সেপারেট করতে চাইছো। আমরা তো অ্যাকচুয়াল ক্রোমাটোগ্রাফিকে ইউজ করে আমরা মিক্সচার থেকে কম্পোনেন্টকে সেপারেট করি, তুমি কোন ধরনের কম্পোনেন্টকে সেপারেট করতে চাইছো তার উপর ডিপেন্ড করে তোমাকে চুজ করতে হবে স্টেশনারি ফেজকে। মেনলি দেখো আমরা এখানে চার্জের উপর ডিপেন্ড করে করতে পারি, পোলারিটির উপর ডিপেন্ড করে করতে পারি, সাইজের উপর, কিন্তু আমাদের সিলেবাসে ম্যাক্সিমাম এখানে তোমাকে যেইটা কোশ্চেন্স আসে বা যেটা তুমি যদি যখন বই পড়বে সেখানে দেখবে অনলি পোলারিটির উপর ডিপেন্ড করে আমাদের ব্যাখ্যা করা আছে। সো আমরা পোলারিটিটাকেই শুধু এখানে হচ্ছে দেখব। তার মানে যদি আমাদের মানে আমরা যেই কম্পাউন্ডটা নিচ্ছি সেটার মধ্যে যদি পোলারিটি যদি থাকে, সো আমরা এমন কোনো এখানে অ্যাবজর্বেন্ট চুজ করব যেটা পোলারও হতে পারে বা নন পোলারও হতে পারে, কিন্তু আমাদের কি দেওয়া আছে সিলিকা জেল এবং অ্যালুমিনাকে আমরা মেনলি ইউজ করি। এবার দেখো সিলিকা জেল আর অ্যালুমিনা এইটা তোমার হচ্ছে কি পোলার, এইটা হচ্ছে পোলার ইন নেচার। তার মানে এই যে আমি স্টেশনারি ফেজটা যেটা চুজ করছি তার মানে স্টেশনারি ফেজ এই যে এখানে তোমার হচ্ছে এই যে সিলিকা জেল এর মধ্যে যেটা আমি হচ্ছে পুট করব, এর মধ্যে যেটা আমি দেব সেইটা অ্যাকচুয়াল হচ্ছে পোলার। আর আমরা যেইটা হচ্ছে তোমার কম্পাউন্ড যার মধ্যে যেই মিক্সচারটাকে আমরা তোমার হচ্ছে সেপারেট করব তার মধ্যেও তোমার হচ্ছে কি পোলারিটির ডিফারেন্স। এই যে যেমন ধরো এ বি সি তিনটে আমি নিয়েছি, তো তাহলে এই তিনটের মধ্যে আমাদের কি আছে পোলারিটির ডিফারেন্স আছে। তার মানে আমি এই নয় যে তোমাকে মানে স্টেশনারি ফেজকে সবসময় পোলার করতে হবে, তুমি যেটা খুশি একটা পোলার একটা নন পোলার করতে পারো। তুমি যদি স্টেশনারি ফেজকে যদি পোলার করে দাও তাহলে তোমাকে মোবাইল ফেজকে কি চুজ করতে হবে, নন পোলার চুজ করতে হবে। আবার যদি তুমি একে যদি নন পোলার করে দাও তাহলে যে কোনো একটাকে পোলার করতে হবে। কারণ কি আমি এক্ষুনি আসছি দেখো। তার মানে তুমি কি করলে প্রথমে হচ্ছে একটা কালাম তৈরি করছো কিভাবে না, এখানে তুমি হচ্ছে উল দিয়েছো, উলের উপর কিছু হচ্ছে স্যান্ড দিয়ে দিয়েছো, তারপরে তুমি এখানে সিলিকা জেল এবং অ্যালুমিনার এই মিক্সচারটা তুমি এর মধ্যে দিয়ে দিয়েছো, দিয়ে এখানে ভালো করে এটাকে হ্যান্ড পাম্পের সাহায্যে এটাকে প্রেস করে করে সেটেল করেছো, কোনো যাতে বাবেল এর মধ্যে না থাকে, নাহলে ক্র্যাক হয়ে যাবে। ওকে, সুতরাং এইটা করার পর তুমি উপর থেকে কি করলে, যেইটা আমার স্যাম্পল সেইটা এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছো। এবার তুমি জানো যে সিলিকা জেল এইটা পোলার, আর এটাও তুমি যেইটা নিয়েছো যে মিক্সচারটা নিয়েছো এখানে তোমার হচ্ছে তিনটে কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে খুব বেশি পোলার, একটা মিডিয়াম আর একটা হচ্ছে একদম লেস। সো এদের পোলারিটির ডিফারেন্স আছে। এবার কি হবে না, তুমি যেই মিক্সচারটা দিয়েছো দেওয়ার পর এবার উপর থেকে যখন সলভেন্ট তুমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়ে চালনা করবে তখন কি হবে, এবার তোমাকে সলভেন্ট কি করে চুজ করবে তুমি বুঝতেই পেরেছো। যেহেতু আমরা স্টেশনারি ফেজকে পোলার নিয়েছি তাহলে সলভেন্ট তোমার হচ্ছে কি নিতে হবে, নন পোলার মানে অপোজিট সলভেন্ট, মানে অপোজিট তোমার হচ্ছে প্রপার্টির সলভেন্টকে চুজ করতে হবে। তাহলে যেহেতু আমি ওটা পোলার নিয়েছি তাহলে তোমার হচ্ছে কি এটা কি হবে মোবাইল ফেজ, অর্থাৎ সলভেন্টটা হবে নন পোলার। এবার দেখো তাহলে তুমি তো জানো যে সিলিকা হচ্ছে এখানে পোলার, তাহলে এখানে যেটা হচ্ছে মোর পোলার সেটা সিলিকার সাথে হচ্ছে অ্যাট্রাকশন পাওয়ার বেশি হবে। আর আমি তো জানি যেটা হচ্ছে নন পোলারে বেশি ডিজলভ হয় আর পোলারে বেশি ডিজলভ হয়। তাহলে তুমি সলভেন্টটা কি নিয়েছো, নন পোলার, তাহলে এদের মধ্যে যেটা সব থেকে বেশি নন পোলার মানে যার পোলারিটি সব থেকে কম সেটা সলভেন্টের সাথে তারা মিক্সড হয়ে গিয়ে সে কি হবে নিচের দিকে নামতে থাকবে। তার মানে তুমি কি বুঝলে না, সলভেন্টটা তোমার যেইটা নন পোলার, যেহেতু আমি সলভেন্টটা নন পোলার নিয়েছি তাহলে নন পোলারটা বেশি তারা মিক্সড হয়ে গিয়ে সেটা বেশি নিচের দিকে নেমে আসবে, আর যেটা হচ্ছে মোর পোলার সেটা সিলিকার সাথে কি থাকবে উপরের দিকে লেগে থাকবে। তাহলে আমি দেখতেই পাচ্ছি এখানে তিনটেকে যখন আমি সলভেন্টের মধ্যে দিয়ে পাস করেছি এখানে যে তিনটে এ বি সি পেয়েছি এটা যে সেপারেট হয়েছে, তাহলে তুমি বলতে পারো যে এ যেহেতু সবার উপরে রয়েছে সো নিশ্চয়ই এর পোলারিটি তোমার
হচ্ছে কি ম্যাক্সিমাম, এর পোলারিটি ম্যাক্সিমাম, কারণ আমি এখানে সিলিকা নিয়েছি, সিলিকা যেহেতু পোলার তাহলে একে বেশি তোমার হচ্ছে অ্যাট্রাকশান করে টেনে রাখতে চাইবে। আর সি হচ্ছে সব থেকে হচ্ছে লেস পোলার, সব থেকে লিস্ট পোলার এই তিনটের মধ্যে। কারণ কি, কারণ এটা সলভেন্টের সাথে তাড়াতাড়ি ডিজলভ হয়ে গিয়ে নিচের দিকে নেমে চলে আসবে, এটার মুভমেন্ট বা এটার তোমার হচ্ছে মোবিলিটি সব থেকে হচ্ছে বেশি হবে, এটা স্পিডে নিচের দিকে নেমে চলে আসবে, সেই জন্য তুমি সিকে দেখো নিচে পেয়েছো। সো সুতরাং তাহলে বুঝতে পারলে এটাই যে যদি আমরা পোলার যদি স্টেশনারি স্টেট নিই তার মানে পোলারটা থাকবে উপরে আর নন পোলার থাকবে হচ্ছে নিচে, বা এইরকম করেও ভাবতে পারো যদি আমরা সলভেন্ট হিসাবে নন পোলার নিই তাহলে নন পোলার পার্টটা সলভেন্টের সাথে বেশি মিক্সড হয়ে ওটা নিচে চলে আসবে, কারণ সলভেন্টটা আমরা এটা দিয়ে পাস করাই, তাহলে সলভেন্টের সাথে মিক্সড হয়ে গিয়ে নিচে চলে আসবে আর পোলারটা উপরে থেকে যাবে। আর যদি সলভেন্টটাই আমরা পোলার নিয়ে নিতাম তাহলে পোলারে সলিবেল হয়ে তখন পোলারটা নিচে চলে আসতো। ক্লিয়ার? কিন্তু তোমার মানে সিলেবাস অনুযায়ী তুমি মাথায় রাখো তোমাকে সিলিকা জেল আর অ্যালুমিনা দিয়েই হচ্ছে স্টেশনারি ফেজ তৈরি করতে হয়। সো সুতরাং এটা যেহেতু পোলার তাহলে পোলারকে মোর অ্যাট্রাকশন করে এটাকে উপরের দিকে রাখবে। ক্লিয়ার? নাও এবার ফিরে আসো কোশ্চেনে, আশা করি বুঝতে পেরেছো। এর মধ্যে লিখেও দিয়েছি একটু শর্ট করে, এটাকে নোট করে রাখতে পারো, কারণ এখান ক্রোমাটোগ্রাফি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোশ্চেন্স হচ্ছে জিজ্ঞাসা করে নাই। ওকে, দেখো এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট দেখতে হবে। তাহলে বলেছে কম্পোনেন্ট সি ইজ মোর পোলার দ্যান এ বি, তাহলে এখানে সি কি মোর পোলার? সি তো মোর পোলার তো নয়, আমরা তো এক্ষুনি তো দেখলাম যেটা উপরে থাকবে সেটা হচ্ছে সব থেকে বেশি পোলার, কারণ আমাদের সিলেবাস অনুযায়ী তো সিলিকা জেল আর অ্যালুমিনা দেওয়া আছে। সো সুতরাং এখানে এ হচ্ছে সব থেকে মোর পোলার, তাহলে এইটা তোমার হবে মোর পোলার, এটা তোমার হবে মোর পোলার। ওকে, তাহলে এটা সব থেকে হচ্ছে লিস্ট পোলার, তাহলে এ হচ্ছে ভুল আছে। বি বলেছে এ ইজ লিস্ট পোলার, এ তো সব থেকে বেশি পোলার, তাহলে এটাও ভুল আছে। সিতে বলেছে কম্পোনেন্ট বি কামস আউট ফ্রম দ্য কলাম বিফোর সি আফটার এ, কিন্তু এ তো মানে তোমার হচ্ছে বি তো মিডিয়ামে আছে, তাহলে এখানে তো তোমার হচ্ছে যেটা কালাম থেকে তাড়াতাড়ি তোমার চলে আসবে সেটা তো নিচের দিকে, মানে সিটা তো তোমার হচ্ছে তাড়াতাড়ি চলে আসবে, বি তো তাড়াতাড়ি আসতে পারবে, তাহলে এটাও ভুল আছে। আর কম্পাউন্ড এ স্পেন্ড দ্য মোর টাইম ইন দ্য কালাম, অবভিয়াসলি এখানে যেহেতু এটা পোলার হচ্ছে তোমার হচ্ছে যে কালাম অর্থাৎ আমরা যে অ্যাবজর্বেন্টটা নিয়েছি তার সাথে বেশি অ্যাট্রাকশন পাওয়ারে থাকবে, সে বেশি কালামের সাথে জুড়ে থাকতে চাইবে। সো সুতরাং এ হচ্ছে সব থেকে বেশি টাইম হচ্ছে স্পেন্ড করবে কালামে। সো সুতরাং তার মানে ডি হচ্ছে একমাত্র এখানে হচ্ছে কারেক্ট, বাকি তিনটে হচ্ছে তোমার হচ্ছে ইনকারেক্ট, তার মানে এ বি সি এখানের হয়ে যাবে ইনকারেক্ট, তাহলে অপশান 1 হয়ে যাবে এই কোশ্চেনের জন্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 74। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 74-এ বলা আছে যে গিভেন বিলো আর দ্য টু স্টেটমেন্ট, একটা হচ্ছে তোমার বলেছে মরফিন ইজ এ নার্কোটিক অ্যানালজেসিক, ইট হেল্পস রিলিভিং দ্য পেন উইদাউট প্রডিউসিং স্লিপ। ওকে, ভালো করে লক্ষ্য করো কি বলেছে, এইটাকে হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক্স বলেছে, অথচ এইটা কোনো রকম উইদাউট প্রডিউসিং স্লিপ। আমরা তো পড়েছি, আমরা কি জানি না, আমরা তো জানি যে এটাই যে তোমার হচ্ছে অ্যানালজেসিক কাদের বলে, অ্যানালজেসিক আমরা পড়েছি যারা হচ্ছে পেন রিলিভার তাদেরকে বলা হয় অ্যানালজেসিক। এবার তার মানে এখানে তোমার হচ্ছে পেন রিলিভার অ্যানালজেসিক দুই ধরনের, একটা হচ্ছে নন নার্কোটিক অ্যানালজেসিক আর একটা হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক। নন নার্কোটিকরা তো তোমার হচ্ছে উইদাউট তোমার হচ্ছে কোনো রকম স্লিপনেস ছাড়া বা অ্যাডিকশানস ছাড়া বা ড্রসিনেস ছাড়া, এই মানে তোমার হচ্ছে ঘুম কোনো রকম ভাব হবে না বা তোমার অ্যাডিকশান হবে না, সেইগুলো তো নন অ্যানালজেসিকের মধ্যে পড়ে, কিন্তু নন নার্কোটিকের মধ্যে পড়ে। কিন্তু নার্কোটিক ড্রাগ কাদেরকে বলি বা নার্কোটিক অ্যানালজেসিক কাদেরকে বলি, যারা হচ্ছে পেন তো রিলিভ করে তার সাথে তোমার হচ্ছে স্লিপনেস অর্থাৎ ঘুম ভাব আসবে, যেটা অ্যাডিকশান হয়ে যাবে, যেটা তোমার হচ্ছে তন্দ্রাচ্ছন্ন বা মাথা যন্ত্রণা এই ধরনের তোমার হচ্ছে সাইড এফেক্ট এর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে থাকে। সো নার্কোটিক ড্রাগ সেইটার মধ্যে আসে হচ্ছে মরফিন হচ্ছে নন নার্কোটিক নয়, মরফিন হচ্ছে কি নার্কোটিক ড্রাগ যারা এইগুলো তোমার হচ্ছে সাইড এফেক্ট এইগুলো হচ্ছে থাকবে। সো সুতরাং আমাদের ইম্পর্টেন্ট যেইগুলো একটু দেখে নাও, নার্কোটিক ড্রাগের মধ্যে আসে মরফিন, হেরোইন এইটা তোমরা জানো, আর হচ্ছে কোডিন।
ওকে, এই তিনটে মেনলি হচ্ছে থাকে। এর মধ্যে দেখো মরফিন আর হচ্ছে হেরোইন, এইটা আমরা পড়েছিলাম আফিম যে গাছ হয় সেখান থেকে হচ্ছে আফিম গাছ থেকে আমরা মরফিন আর হেরোইনকে হচ্ছে পাই, অর্থাৎ হচ্ছে ওপিয়াম প্ল্যান্ট, অর্থাৎ আফিম গ্যাস বা ওপিয়াম প্ল্যান্ট থেকে আমরা এটাকে পাই। আর বাকি হচ্ছে নন নার্কোটিক যেটা অ্যানালজেসিক, যারা হচ্ছে এই ধরনের স্লিপনেস বা অ্যাডিকশানস হয় না তাদের মধ্যে আছে অ্যাসপিরিন, প্যারাসিটামল, তোমার হচ্ছে আইবোফ্রেম আর হচ্ছে ন্যাপ্রোক্স, এই ধরনের তোমার হচ্ছে যে ওষুধগুলো রয়েছে তারা এর মধ্যে আসে। এর মধ্যে আমরা জানি অ্যাসপিরিন এবং প্যারাসিটামল যেটা হচ্ছে বডি টেম্পারেচারকেও ডিক্রিজ করে, সেই জন্য তোমার হচ্ছে অ্যান্টিপাইরেটিক ড্রাগও এদেরকে হচ্ছে বলা হয়। সো সুতরাং নন নার্কোটিক ড্রাগ হচ্ছে অ্যাসপিরিন, প্যারাসিটামল, আইবোপ্রোফিন, এইগুলো হচ্ছে আমার হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে নার্কোটিক ড্রাগের মধ্যে আসবে তোমার হচ্ছে মরফিন, হেরোইন আর হচ্ছে কোডিন। সো সুতরাং তাহলে অপশান দেখো 1 মানে স্টেটমেন্ট 1 এখানে কি ভুল দেওয়া আছে। দেখো মরফিন নার্কোটিক ড্রাগ এটা কিন্তু ঠিক, কিন্তু ইটস হেল্প রিলিভিং পেন এটাও ঠিক, কিন্তু উইদাউট নয়। এইটা কি, এটা হচ্ছে উইদাউট হবে না, এটা কজিং প্রডিউসিং স্লিপ। ওকে, সো সুতরাং স্টেটমেন্ট 1 হচ্ছে ভুল। স্টেটমেন্ট 2 কি বলেছে দেখো, মরফিন অ্যান্ড ইটস ডেরিভেটিভ আর অবটেন ফ্রম ওপিয়াম প্রপি। সো সুতরাং এটা তার মানে কি দেওয়া আছে, ঠিক দেওয়া আছে। ওকে, সো সুতরাং স্টেটমেন্ট 2 হচ্ছে কারেক্ট, স্টেটমেন্ট 1 হচ্ছে রং। সো সুতরাং 4 হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 75। কোশ্চেন নাম্বার 75-এ বলা আছে ভলিউম অফ 0.02 মোলার অ্যাকোয়াস সলিউশনস HBr রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 10 মোলার 10 ml 0.01 মোলার অ্যাকোয়াস সলিউশনস অফ BaOH হোল 2। সো তুমি তো জানো নিউট্রালাইজেশনস রিয়েকশানে আমরা এই রিয়েকশানই ব্যবহার করি, এই ইকুয়েশান যে n ফ্যাক্টর 1 m1 v1 ইকুয়ালস টু n ফ্যাক্টর 1 m2 v2। এখানে যদি তোমার মোলারিটির রেসপেক্টে দেয় তাহলে এই ইকুয়েশান, আর যদি নর্মালিটির রেসপেক্টে দিত সিম্পলি আমরা জানি যে n ফ্যাক্টর আর মোলারিটি সমানই নর্মালিটি, তাহলে n1 v1 ইকুয়ালস টু n2 v2। এবার চেক করে নাও তোমাকে কি দেয়া আছে, তোমাকে তো মোলারিটি দেয়া আছে, তার মানে তোমার এখানে ইকুয়েশান কি হয়ে যাবে, n ফ্যাক্টর 1 m1 v1 ইকুয়ালস টু n ফ্যাক্টর 2 m2 v2। এবার এখানে H প্লাস একটাই H প্লাস রয়েছে, সুতরাং এর ক্ষেত্রে n ফ্যাক্টর 1 HBr এর কত হবে 1। এখানে মোলারিটি কত দেওয়া আছে দেখো 0.02, তাহলে মোলারিটি দিয়েছে 0.02, আর আমাকে তো V1 এর ভলিউমই তো হয়েছে, দ্য ভলিউম অফ 0.02 মোলার অ্যাকোয়াস HBr রিকোয়ার্ড, তার মানে ওরই ভলিউম আমাকে বের করতে হবে। ধরে নিলাম V1 আর BaOH হোল 2, তার মানে BaOH হোল 2 তে কতগুলো রিপ্লেসেবল OH গ্রুপ আছে, সো সুতরাং হচ্ছে দুটো, তাহলে 2OH মাইনাস বা তুমি হচ্ছে Ba2 প্লাস, তো তুমি ক্যাটাইনের রেসপেক্টেও করতে পারো বা অ্যানাইনের রেসপেক্টে। আমরা জানি n ফ্যাক্টরকে কি করে বের করি, নাম্বারস অফ অ্যানাইনের রেসপেক্টে যদি করি নাম্বারস অফ অ্যানাইনের সংখ্যা ইন্টু এর হচ্ছে চার্জ মড নিতে হয়, চার্জ -1 হলেও এখানে 1 তাহলে হচ্ছে 2, অথবা যদি ক্যাটাইনের রেসপেক্টেও করো একই হবে, ক্যাটাইনের সংখ্যা এখানে ক্যাটাইনের সংখ্যা একটা আর তার চার্জ হচ্ছে দুটো, তাহলে দেখো 2ই বেরোবে n ফ্যাক্টর। সো সুতরাং এখানে n ফ্যাক্টর হয়ে গেল 2, মোলারিটি কত দেওয়া আছে 0.01 আর ভলিউম কত বলেছে 10। সো সুতরাং V1 কত হবে, এখানে দেখো 0.02, তাহলে 2 ইন্টু 0.01 মানে 0.02, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ভলিউম কত হয়ে গেল 10 ml। তার মানে আমাকে কত ml 0.02 মোলারের কত ml HBr দরকার, 10 ml HBr দরকার, তাহলে কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে সি। খুবই ইজি কোশ্চেন্স আমাদের এটা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 76। কোশ্চেন নাম্বার 76-এ বলা আছে দ্য প্রোডাক্ট হুইচ ইজ নট অবটেন ডিউরিং দ্য ইলেকট্রোলিসিস অফ ব্রাইন সলিউশন। ব্রাইন সলিউশনের ইলেকট্রোলিসিসে কোন প্রোডাক্ট আমরা হচ্ছে পাবো না। সো সুতরাং তুমি যদি দেখো যে আমরা যদি ব্রাইন সলিউশন কী জিনিস না, আমরা জানি যে তোমার হচ্ছে ব্রাইন সলিউশনস এটা হচ্ছে 30% NaCl এর অ্যাকোয়াস সলিউশনকে বলা হয় তোমার হচ্ছে কি ব্রাইন সলিউশন। সো যদি আমি ব্রাইন সলিউশনের ইলেকট্রোলিসিস করি তার মানে ব্রাইন সলিউশনে হচ্ছে কি আছে, একটা হচ্ছে NaCl আছে আর একটা হচ্ছে তোমার হচ্ছে জল আছে, তাহলে NaCl ভেঙে গিয়ে হচ্ছে তোমার হচ্ছে Na প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস তৈরি করবে,
আর H2O ভেঙে গিয়ে তোমার হচ্ছে H প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস তৈরি করবে। এবার যদি আমি ইলেকট্রোলিসিস করি, ইলেকট্রোলিসিস মানে আমরা জানি যে দুটো ইলেকট্রোডকে ইউজ করে বাইরে থেকে তোমার হচ্ছে ইলেকট্রিসিটি পাস করাবো। তাহলে এবার কোনটা তোমার হচ্ছে রিডাকশানস আর কোনটা অক্সিডেশনস হবে, তার মানে এখানে তো দুটো ক্যাটায়ন আছে, তাহলে তার মধ্যে আমাকে চুজ করতে হবে কার হচ্ছে রিডাকশান হবে, আর এখানে দুটো অ্যানায়ন আছে কার হচ্ছে অক্সিডেশনস হবে সেটা আমাকে দেখতে হবে। সো তুমি জানো যে যখন তোমাকে দুটো ক্যাটায়ন দেবে তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে আমাকে কি দেখতে হয়, ক্যাটায়নের ক্ষেত্রে সবসময় মাথায় রাখো যে তোমাকে চেক করতে হবে রিডাকশান পোটেনশিয়াল, তোমাকে হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল চেক করতে হবে। তুমি জানো পোটেনশিয়াল, এবার তুমি কি জানো যে যার রিডাকশান পোটেনশিয়াল বেশি সে নিজে রিডিউস হবে, ওকে, সে নিজে রিডিউস হবে। তার মানে তুমি দেখো যে সোডিয়াম Na প্লাস আর হচ্ছে H প্লাস এর মধ্যে কার রিডাকশান পোটেনশিয়াল বেশি। সো সোডিয়াম যেহেতু তোমার অ্যাক্টিভ মেটাল, তার মানে হাইড্রোজেনের উপরে রয়েছে, ওর রিডাকশান পোটেনশিয়ালের নেগেটিভ ভ্যালু, আর হাইড্রোজেনের তো জিরো, তার মানে হাইড্রোজেনের রিডাকশান পোটেনশিয়াল বেশি। সো সুতরাং তুমি কি বলতে পারো যে H প্লাস ক্যাথোডে তোমার হচ্ছে এসে একটা ইলেকট্রন এখানে অ্যাকসেপ্ট করে এইটা তোমার হচ্ছে হাইড্রোজেন গ্যাস হচ্ছে প্রডিউস করবে, তার মানে ক্যাথোডে তোমার হচ্ছে কি হবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ক্লিয়ার। নেক্সট, এবার যখন তোমাকে অ্যানায়ন মোর দ্যান 1 থাকবে তাহলে সেখানে তোমাকে কি চেক করতে হয়, এখানে হচ্ছে তোমাকে চেক করতে হবে মাইগ্রেশন টেন্ডেন্সি। দেখো মাইগ্রেশন টেন্ডেন্সি, তুমি হচ্ছে মাইগ্রেশন টেন্ডেন্সি কী করে চেক করবে, আমাদের যেটা সিলেবাসে দেওয়া আছে সেই অনুযায়ী তুমি যদি দেখো মাইগ্রেশন টেন্ডেন্সির জন্য তোমাকে এই কয়েকটা তোমার অ্যানায়ন মাথায় রাখতে হবে। যেমন ধরো SO4 সালফেট, এর থেকে মাইগ্রেশন তোমার হচ্ছে টেন্ডেন্সি বেশি হয় নাইট্রেট, নেক্সট হচ্ছে হাইড্রক্সাইড, আর হ্যালাইডের মধ্যে হচ্ছে Cl-, দেন হচ্ছে Br-, আর দেন হচ্ছে তোমার হচ্ছে I-। তো এই সিরিজের I- হচ্ছে সব থেকে বেশি, আর এর মধ্যেই তোমার দেখবে কোশ্চেন্স মেনলি আসে। সো I- হচ্ছে সব থেকে বেশি মাইগ্রেশন টেন্ডেন্সি, অর্থাৎ ও অ্যানোডে গিয়ে সব থেকে তাড়াতাড়ি অক্সিডেশন হতে চাইবে, দেন Br-, দেন Cl-, দেন OH-, দেন NO3-, দেন SO4 সো মনে রাখার জন্য খুব ইজিলি তুমি মাথায় রাখতে পারো। দেখো সালফেট থেকে আমরা হচ্ছে সো নিচ্ছি, সো, আর নাইট্রেটের হচ্ছে দন্তের নয় ওকা, সোনো ও। দেখো অক্সিজেন তোমার হাইড্রক্সাইড সেই জন্য হচ্ছে ও, আর এখানে ক্লোরিনের হচ্ছে সি, ব্রোমিনের হচ্ছে বি, আর আয়োডিনের হচ্ছে আই, তাহলে সোনো ও CBI। তার মানে তুমি এটা হচ্ছে মাথায় রাখতে পারো যে সালফেট, এইটাকে মাথায় রাখলে যে সোনো মানে প্রথমে হচ্ছে সালফেটের থেকে দন্তের ন মানে হচ্ছে NO3-, অর্থাৎ নাইট্রেট হচ্ছে বেশি, দেন ও দিয়ে হাইড্রক্সাইড, দেন তার থেকে হচ্ছে বেশি মাইগ্রেশন টেন্ডেন্সি, দেন সি দিয়ে হচ্ছে ক্লোরিন, নেক্সট হচ্ছে ব্রোমিন, দেন হচ্ছে আয়োডিন। তার মানে এবার এখানে তোমাকে কি দেওয়া আছে দেখো Cl-, OH-, তাহলে তুমি দেখো Cl আর হচ্ছে OH- কার মাইগ্রেশন টেন্ডেন্সি বেশি, ক্লোরিনের। তার মানে অ্যানোডে কার রিঅ্যাকশনস হবে, ক্লোরিন মাইনাস, অ্যানোডে এসে একটা ইলেকট্রন হচ্ছে ছেড়ে দিয়ে ও ক্লোরিন গ্যাস তৈরি করবে, তার মানে তোমার অ্যানোডে কি তৈরি হবে, ক্লোরিন গ্যাস। তাহলে অ্যানোডে তৈরি হবে ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে কি তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস। ওকে, আর তাহলে পরে কি থাকলো মিডিয়ামে, তাহলে এখান থেকে তো H প্লাস রিডাকশান হয়ে গেছে, এ হাইড্রোজেন তৈরি করে নিয়েছে, এখানে ক্লোরিন রিডাকশানস হয়ে গেছে, এ ক্লোরিন তৈরি করে নিয়েছে, তাহলে পড়ে রয়েছে দেখো Na প্লাস আর OH-, তাহলে Na প্লাস আর OH- দুজনে যুক্ত হয়ে কি করবে, সলিউশনটাকে হচ্ছে NaOH অর্থাৎ তোমার বেসিক করে দেবে। এই জন্য ব্রাইন সলিউশনের ইলেকট্রোলিসিসের পর যে সলিউশনটা থাকে সেইটা বেসিক ইন নেচার হয়, কারণ এখানে NaOH থাকে। তাহলে তোমাকে এখানে কোশ্চেনে দিয়েছে কোনটা আমরা হচ্ছে পাবো না, তাহলে NaOH তো পাচ্ছ কারণ সলিউশনের পরের থাকবে, আর Cl2O এটাও তুমি পাচ্ছ অ্যানায়ন এই অ্যানোডে, আর বাকি তোমার হচ্ছে H2 পাচ্ছ, এইটা কোথায় পাচ্ছ, ক্যাথোডে পাচ্ছ, তাহলে HCl এখানে আমরা হচ্ছে পাবো না। আর তোমাকে জানতে চেয়েছে কোনটা পাবো না, সো আমার কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশান হচ্ছে 4। ক্লিয়ার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 77। কোশ্চেন নাম্বার 77-এ বলা আছে দ্য গ্রুপ অফ দ্য কেমিক্যাল ইউজড অ্যাজ পেস্টিসাইড। সো বেসিক্যালি পেস্টিসাইড কী জিনিস আমরা জানি, ক্লাস 11-এ পড়েছি। পেস্টিসাইড হচ্ছে কীটনাশক পদার্থ যেইগুলো আমরা মেনলি হচ্ছে ব্যবহার করি, আর আমাদের হচ্ছে 3 ধরনের সিলেবাসে রয়েছে। একটা হচ্ছে ইনসেকটিসাইড অর্থাৎ পতঙ্গনাশক,
ফাঙ্গিসাইড যেটা ছত্রাকনাশক, আর হচ্ছে হার্বিসাইড যেটা হচ্ছে গুল্মনাশক। সো এই যে 3 ধরনের আমার হচ্ছে পেস্টিসাইড রয়েছে, আমাদের কিছু হচ্ছে এক্সাম্পল এখান থেকে পড়তে হবে যেইগুলো, যেমন ধরো ক্লোরিনেটেড পেস্টিসাইড। ক্লোরিনেটেড পেস্টিসাইডের মধ্যে ইম্পর্টেন্ট পেস্টিসাইড আসছে তোমার হচ্ছে ডিডিটি, তারপরে তোমার হচ্ছে গ্যামাক্সিন, তারপরে তোমার হচ্ছে অ্যালড্রিন। এইগুলো হচ্ছে খুবই বারবার এক্সামে তোমার হচ্ছে আসছে, যেইগুলো হচ্ছে ক্লোরিনেটেড পেস্টিসাইড। ওকে, ক্লোরোডন, তারপরে হচ্ছে হেপ্টাক্লোরন, এইগুলোও তোমার হচ্ছে অ্যাজ এ ক্লোরিনেটেড পেস্টিসাইডের মধ্যে আসে। সো তার মধ্যে ডিডিটি, গ্যামাক্সিন অ্যান্ড অ্যালড্রিন। আর গ্যামাক্সিনকে হচ্ছে বিএইচসি অর্থাৎ হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইডও হচ্ছে বলা হয়। নেক্সট হচ্ছে কার্বোনেটেড হচ্ছে সেভিন, বেঙ্গন, এইগুলো তোমার হচ্ছে অ্যালডি কার্বো। সো এইগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট এই কার্বোনেটেডের মধ্যে। এর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে সেলভিন আর হচ্ছে বেঙ্গন, এই দুটো হচ্ছে মাথায় রেখো। আর হচ্ছে ফসফেটের মধ্যে হচ্ছে ম্যালাথাইনন, প্যারাথাইনন, ওকে, আর ডায়াজিনোন, এইগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, সো জাস্ট ফসফাইড মানে এই তোমার হচ্ছে পেস্টিসাইডের মধ্যে এইগুলোকে তোমাকে একটু মাথায় রাখতে হবে, যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে। সো সুতরাং এইগুলো তোমার হচ্ছে পেস্টিসাইড। এবার কোশ্চেনে তোমাকে দিয়েছে দ্য গ্রুপ অফ দ্য কেমিক্যাল ইউজ অ্যাট পেস্টিসাইড। সো এখানে সোডিয়াম ক্লোরেট দিয়েছে। সো আর হচ্ছে প্যান তো তোমার হচ্ছে জানো যেটা হচ্ছে আমাদের গ্রিন হাউসের জন্য এফেক্ট। সো এটা তোমার হচ্ছে পেস্টিসাইড, আর সোডিয়াম ক্লোরেট এই দুটো আসছে না। নেক্সট হচ্ছে অ্যালড্রিন তো আসে ক্লোরিনেটেড। নেক্সট হচ্ছে সোডিয়াম ক্লোরেট আসে না। তারপরে দেখো ডিডিটি আর হচ্ছে অ্যালড্রিন এইটা তোমার হচ্ছে কি না ক্লোরিনেটেড পেস্টিসাইডের মধ্যে আসে। সো সুতরাং আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে তোমার হচ্ছে অপশান 3। তাহলে 77 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান 3। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 78। কোশ্চেন নাম্বার 78-এ বলা আছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং বি ইজ। তার মানে এখানে একটা রিয়াকশানস দেওয়া আছে, এখানে OH আছে আর H3O প্লাস আছে, তার রেসপেক্টে তোমাকে বি হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। তাহলে তুমি যদি দেখো বি H3O প্লাস মানে এখানে হাইড্রোলিসিস অ্যাসিডিক মিডিয়ামে। এবার যেহেতু এখানে তোমার হচ্ছে OH গ্রুপ আছে, তার মানে তুমি বুঝতেই পারছো এখানে ফার্স্ট স্টেপ কি হবে? প্রোটোনেশন। মানে এই যে OH গ্রুপটা, তাহলে OH গ্রুপটা তোমার H3O প্লাস মানে কি এখানে H প্লাস এবং H2O আছে, তাহলে H প্লাসকে নিয়ে এখানে কি হয়ে যাবে? প্রোটোনেশন হয়ে যাবে। তাহলে যেই H প্লাসকে নেবে তাহলে এখান থেকে কি হয়ে গেল না OHটা হয়ে গেল OH2 প্লাস। এবার এখান থেকে কি হবে? ওয়াটার মলিকুল রিলিজ হয়ে যাবে। এইটা তো তোমার হচ্ছে লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেছে। তাহলে যেই ওয়াটার গ্রুপ এখান থেকে তোমার হচ্ছে রিলিজ হয়ে যাবে, তাহলে দেখো এখানে একটা কার্বোক্যাটায়ন জেনারেট হবে। আর আমরা কার্বোক্যাটায়নের জন্য জানি যে এটা যেহেতু 2 ডিগ্রি এবং পাশে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, সবসময় আমাকে শিফটিং চেক করতে হয়। তাহলে এখান থেকে একটা কি হবে? মিথাইল গ্রুপ হচ্ছে শিফট হবে। তাহলে যেই মিথাইল গ্রুপ শিফট হবে, তাহলে কার্বোক্যাটায়ন দেখো এখন তোমার হচ্ছে কোন জায়গাতে শিফট হয়ে গেল? 3 ডিগ্রিতে শিফট হয়ে গেছে। তাহলে 3 ডিগ্রিতে এখানে একটা মিথাইল হয়ে গেছে, এখানে 3 ডিগ্রিতে। এবার এখানে তো তোমার পাই ইলেকট্রন আছে, ও এসে কি করবে? এখানে রিং ফরমেশন করবে। এবার রিংয়ের জন্য সবসময় বলেছি যে নাম্বারিং করে নাও। এখান থেকে শুরু করছি 1 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6। তাহলে 6 মেম্বার একটা হচ্ছে রিং তোমার হচ্ছে তৈরি হবে। তাহলে 6 মেম্বার যদি রিং তৈরি হয়, এটা তো আর পাই ইলেকট্রনটা থাকবে না, তাহলে এটাও 6 মেম্বার। নাম্বারিং আমি এখান থেকে শুরু করেছি 1 2 3 4 5, আর এটা হচ্ছে 6। তাহলে 5 নম্বরে একটা মিথাইল গ্রুপ, তাহলে 5 নম্বরে একটা মিথাইল গ্রুপ দিয়ে দাও। 6 নম্বরে দুটো মিথাইল গ্রুপ, তাহলে 6 নম্বরে দুটো মিথাইল গ্রুপ। আর 2 নম্বরে এখান থেকে যেহেতু পাই ইলেকট্রনটা নিচ্ছে, তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে 2 নম্বরের একটা পজিটিভ চার্জ হচ্ছে তৈরি হবে। আর তুমি এবার দেখো জল দিয়েছো, জল দিলে তুমি জানো যে কোনটা এখানে সব থেকে বেশি অ্যাসিডিক? এই হাইড্রোজেনটা, কারণ এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে। তাহলে এই হাইড্রোজেনটা এখানে নিল, এখানে ডবল বন্ড তৈরি করলো। তাহলে ফাইনাল প্রোডাক্ট আমার হচ্ছে কি হয়ে গেল? ডবল বন্ডটা তৈরি হবে। দেখো এই দুটো রিংয়ের হচ্ছে মাঝে এইখানে হচ্ছে ডবল বন্ড। আর যেমন এখানে দুটো মিথাইল, এটা একটা মিথাইল, আর এখানে একটা একটা করে মিথাইল থাকবে। সো সুতরাং এটাই আমার হয়ে যাচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তাহলে এর ক্ষেত্রে অপশান কোনটা হচ্ছে? অপশান দেখো 2 হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে, সো সবসময় মাথায় রাখতে হবে যখনই কার্বোক্যাটায়ন তৈরি হবে আমাকে চেক করতে হবে তোমার সেখানে শিফটিং হবে কি হবে না। অর্থাৎ কার্বোক্যাটায়ন পাশেই যদি শিফট হয়, সেখানে 3 ডিগ্রি পাচ্ছে, যে তার থেকে হায়ার ডিগ্রি পাচ্ছে না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 79। কোশ্চেন নাম্বার 79-এ বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এলিমেন্টস উইল রিমেন অ্যাজ দ্য লিকুইড ইনসাইড দ্য পিওর বয়েলিং ওয়াটার।
আমরা জানি বয়েলিং ওয়াটার যখন হচ্ছে জলকে হচ্ছে বয়েল করব 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বয়েল করব, এখানে কি কি দেয়া আছে দেখো, তোমাকে একটা হচ্ছে সিএস দেয়া আছে, দেন হচ্ছে গ্যালিয়াম দেয়া আছে, দেন হচ্ছে লিথিয়াম দেয়া আছে, আর দেন হচ্ছে ব্রোমিন দেয়া আছে। তুমি তো জানো যে সিএস এটা জলের সাথে ইজিলি রিঅ্যাকশনস করে তোমার হচ্ছে সিজিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, সো সুতরাং এটা তো লিকুইড হিসাবে থাকবে না। নেক্সট লিথিয়ামও আমরা জানি হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, সো সুতরাং এটাও তোমার হচ্ছে লিথিয়াম হাইড্রোক্সাইড জলের সাথে বিক্রিয়া করে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। কিন্তু ব্রোমিন কি জলের সাথে তোমার হচ্ছে রিঅ্যাকশানে পার্টিসিপেট হচ্ছে করবে না, কিন্তু আমরা কি জানি ব্রোমিনের ক্ষেত্রে তোমার হচ্ছে যেটা হচ্ছে বিয়ারের ক্ষেত্রে যে বয়েলিং পয়েন্ট, ব্রোমিনের বয়েলিং পয়েন্ট জানি আমরা হচ্ছে 58 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি নর্মাল রুম টেম্পারেচারে এটা তোমার লিকুইড হিসাবে পাওয়া যায়, কিন্তু বয়েলিং পয়েন্ট এর হচ্ছে 58 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আমি জলকে বয়েল করব, এর যেহেতু বয়েলিং পয়েন্ট 58, তার মানে সমস্ত ব্রোমিন এখানে কি হয়ে যাবে, ইভাপোরেট হয়ে যাবে, অর্থাৎ এখানে তোমার হচ্ছে ভেপার তৈরি করে নেবে। তাহলে আর কি ওয়াটারের সাথে থাকবে না। কিন্তু গ্যালিয়ামের কি জানি আমরা, গ্যালিয়ামের হচ্ছে বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট জানি 29 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি গ্যালিয়ামের তোমার হচ্ছে মেল্টিং পয়েন্ট সেটা হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এর যে বয়েলিং পয়েন্ট হয় সেটা হচ্ছে 2400 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 2400 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এর মেল্ট হয়ে যাবে। আমরা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গ্যালিয়ামকে হিট করব, তখন এটা গলিত গ্যালিয়াম হিসাবে থাকবে, আর এর রিঅ্যাক্টিভিটি লেস, সেই জন্য জলের সাথে রিঅ্যাকশনস করবে না। আর যেহেতু এর বয়েলিং পয়েন্ট 2400 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা তুমি কি বলবে, এটা ভেপারও তৈরি করবে না। সো সুতরাং আমার গ্যালিয়াম একমাত্র কি দেখো, এখানে লিকুইড অবস্থাতে আমরা জলের সাথে পাবো। তার মানে আমরা গ্যালিয়ামকেই একমাত্র জলের সাথে, মানে জলকে যখন বয়েল করব তখন গ্যালিয়ামকেই জলের সাথে একমাত্র পিওর অবস্থাতে হচ্ছে পাবো, লিকুইড অবস্থাতে। সো আনসার হয়ে যাবে কি তোমার হচ্ছে অপশান 2, কারণ গ্যালিয়ামের বয়েলিং পয়েন্ট অনেক হাই, যেটা হচ্ছে তোমার 2400 ডিগ্রি সেন্টিগ্রেড, মেল্টিং পয়েন্ট কম। সেই জন্য তুমি জানো যে দুটো মেটাল, একটা হচ্ছে মার্কারি আর একটা হচ্ছে গ্যালিয়াম, মানে মার্কারির তো 25 ডিগ্রিতেই তোমার হচ্ছে লিকুইড অবস্থাতে থাকে, কিন্তু গ্যালিয়াম 25 নয়, নিয়ার অ্যাবাউট 30 ডিগ্রি, যে 29 ডিগ্রি সেন্টিগ্রেড ওর হচ্ছে মেল্টিং পয়েন্ট। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 80, এই সিরিজের এটাই হচ্ছে লাস্ট। দেখো কোশ্চেন নাম্বার 80-তে বলা আছে, ইফ দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম A0, দেন ডি বগলি ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন ইজ থার্ড অরবিট ইজ। তার মানে এখানে তুমি দেখো যে ফার্স্ট অরবিটের রেসপেক্টে আনসার দিয়ে আছে। তাহলে তুমি যেমন জানো যে ডি বগলির ওয়েভলেন্থের ক্ষেত্রে ল্যামডা ইকুয়ালস টু h/mv, তাহলে এই ইকুয়েশন এখানে পুট করলে তো হবে না, কারণ এখানে দেখো মাস বা ভেলোসিটি তো কোনো কিছুই ডেটা দেয়া নেই। তাহলে আমাদেরকে কি পুট করতে হবে, দেখো যেখানে ফার্স্ট অরবিটাল, তার মানে তুমি এখানে পড়েছিলে, সেই মাথায় করে মনে করে দেখো যে তোমার হচ্ছে সার্কমফারেন্স অফ দ্য অরবিট, যেইটা তোমার হচ্ছে যে ধরো তোমার হচ্ছে ফার্স্ট অরবিট বলছি, ফার্স্ট অরবিটে তোমার হচ্ছে কটা তোমার হচ্ছে ওয়েভ থাকবে না, একটাই ওয়েভ থাকবে। এবার যদি এটাকেই আমি যদি সেকেন্ড অরবিট তোমার বলতাম, তাহলে বলতাম যে এর যে সার্কমফারেন্স সেইটা হচ্ছে দুটো ওয়েভের সাথে হচ্ছে সমান হবে, তাই না? তাহলে এটাই তোমার হচ্ছে ডি বগলি প্রমাণ করেছিল যে সার্কমফারেন্স অফ অ্যান অরবিট, দিস ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে n ইন্টু ওয়েভ লেন্থ। ওকে, n ইন্টু ওয়েভ লেন্থ, অর্থাৎ ইন্টিগ্রাল মাল্টিপল অফ দ্য ওয়েভ লেন্থ। তার মানে আমি সার্কমফারেন্স অফ অ্যান অরবিট আমরা কি জানি, তোমার হচ্ছে 2πr, আর এখানে তোমার হচ্ছে n ইন্টু ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ। তাহলে এবার দেখো তোমার এখানে আর কত বলে দিয়েছে, এটা তো বলেই দিয়েছে ফার্স্ট অরবিটের যে রেডিয়াস সেইটা হচ্ছে a0, তাহলে থার্ড অরবিটের রেডিয়াস কত হবে, আর আমরা তো জানি আর দিস ইজ ইকুয়ালস টু a0 ইন্টু a0 ফার্স্ট অরবিটের তোমার হচ্ছে ফার্স্ট অরবিটের রেডিয়াস ইন্টু n² বাই হচ্ছে জেড, তোমাকে থার্ড অরবিটের জানতে চেয়েছে, সো a0 ইন্টু 3² বাই হচ্ছে জেড। তাহলে তোমার হচ্ছে কত হয়ে গেল 9a0 বাই হচ্ছে জেড। তাহলে এবার জেড ইকুয়ালস টু হাইড্রোজেন বলেছে, তাহলে এখানে তুমি হচ্ছে 1 পুট করে দাও, তাহলে ফাইনালি আমার কত চলে আসছে 9a0। তাহলে এবার এখানে যদি পুট করে দাও তাহলে 2π ইন্টু 9a0, আর তোমাকে তো বলেছে 3 নম্বর তোমার হচ্ছে 3 নম্বর তোমার অরবিটের তোমার হচ্ছে ওয়েভলেন্থ জানতে চেয়েছে। সো সুতরাং আমি এখানে n ইকুয়ালস টু 3 বসিয়ে দিলাম, আর হচ্ছে ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি হয়ে গেল 2π ইন্টু 9a0 বাই হচ্ছে 3, তাহলে 3 এখানে যদি ক্যান্সেল আউট করো তাহলে হচ্ছে 3 হয়ে গেল, 3 দুগুণে 6, তাহলে 6πa0।
তার মানে 6πa0 এইটাই হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট আনসার। সো কোশ্চেন নাম্বার 80 কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে অপশান হচ্ছে 3। ক্লিয়ার? সো এই হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড পার্ট। এবার নেক্সট ভিডিওতে রিমেইনিং যে 10টা কোশ্চেন যেটা নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন সেইটা আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখব। ওকে, থ্যাংক ইউ।